উচ্চ মাধ্যমিক ভাই বোনদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা যে মডেল কোশ্চেন পেপার তোমরা পেয়েছো সেই মডেল কোশ্চেন পেপার থেকে 2 নম্বরের 2 মার্কসের, ঠিক আছে, 10টা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি দেব। এই উত্তরগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ভিডিও দেখেই তোমরা নোট লিখে নিতে পারবে। আর হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না যে কোন প্রশ্নগুলো তোমরা পারবে কোনগুলো পারবে না। আমার 2 নম্বরের এখন প্রশ্ন উত্তর করার কাজ চলছে। তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো মডেল কোশ্চেন পেপার থেকে পাচ্ছ না তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টের সেই প্রশ্নগুলো তোমরা লিখে জানাও একটা একটা করে। তাহলে সেখান থেকে আমি প্রশ্নটা নিয়ে তোমাদেরকে উত্তর দিয়ে পরবর্তী পার্টের ভিডিও আসবে। অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। পার্ট 1-এ আমরা কি দিচ্ছি, 2 নম্বরের প্রশ্নের উত্তর কটা, 10টা প্রশ্নের, একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বেছে বেছে সেগুলোকে করছি। এবং তোমাদের যেগুলো ডাউট হচ্ছে অবশ্যই জানাও। আমি আগের ভিডিওতে আমি অলরেডি দিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা মডেল কোশ্চেন কীভাবে রয়েছে, কিভাবে পরীক্ষায় আসবে। একই সঙ্গে আমার অ্যাপ তোমরা ডাউনলোড করে নাও, সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্নের নোটস, পিডিএফ, মডেল কোশ্চেন পেপারও কিন্তু তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাই ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিলাম, সেই অ্যাপটাও ডাউনলোড করে রাখো। এটা আমারই অ্যাপ, আমাদের চ্যানেলের অ্যাপ। সেখান থেকে তুমি কিন্তু অনেকটা হেল্প পাবে। পড়াশোনা দারুণ করে শুরু করো, অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। প্রথম প্রশ্নটি দেখো, স্পিড কিভাবে গঠিত হয়। এই স্পিড সম্পর্কে তোমরা জানো মোটামুটি। স্পিড হচ্ছে মূলত সমুদ্র উপকূলবর্তী যে অগভীর অংশে বালি, নুড়ি, পাথর জমার ফলে একটা দীর্ঘ সরু ভূমিখণ্ড, যা মূল প্রান্তে মূল এক প্রান্ত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকবে আর অন্য প্রান্তটা সমুদ্রের দিকে প্রসারিত হবে, সেটাকে বলা হচ্ছে স্পিড। কিভাবে গঠিত হয়, পলি পরিবহনের মাধ্যমে, সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়। সুন্দরভাবে লেখা আছে। যদি প্রশ্নটা 3 নম্বরে চলে আসে তাও তোমরা লিখতে পারবে, এই যে নোটসটা দিলাম এখান থেকে। পরে দেখো, পরে রয়েছে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুযায়ী BW এবং BS জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। আমি ডিটেলস লিখে দিচ্ছি, কারণ যদি প্রশ্নটা 3 নম্বর চলে আসে তোমরা লিখতে পারবে। দেখো কী কী প্রশ্ন আছে। BW মানে হচ্ছে শুষ্ক জলবায়ু। কী বৈশিষ্ট্য, বুঝতেই পারছো, যেখানে বৃষ্টিপাত কম, অনিশ্চিত, বিক্ষিপ্ত হবে, তাপমাত্রা দিনের বেলায় খুব বেশি, রাত্রে দ্রুত কমে যাবে, এবং যেখানে সাহারা মরুভূমিতে দেখতে পাওয়া যাবে, উদ্ভিদের অভাব দেখা যাবে, এবং উদ্ভিদগুলো কেমন হবে, কাঁটা জাতীয়, ঝোপঝাড় জাতীয়, গুল্ম জাতীয়, এরকম। BS মানে হচ্ছে স্টেপ জাতীয়, স্টেপ জলবায়ু, যেটাকে আধা শুষ্ক বলা হয়। সেখানে বৈশিষ্ট্য লেখা আছে দেখো, অর্থাৎ মরুভূমির আশেপাশে যেখানে তৃণভূমি বা ভেজিটেশন দেখা যাবে খুব অল্প পরিমাণে, এবং বৃষ্টিপাতটা BWর থেকে একটু বেশি হবে, 250 থেকে 500 মিলিমিটার পর্যন্ত হতে পারে বার্ষিক বৃষ্টিপাত, ঠিক আছে। এটা বৈশিষ্ট্য লেখা আছে। এইগুলো 3 নম্বরের জন্য প্রশ্ন চলে এলে লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো, জায়র কি, খুব ইম্পর্টেন্ট। জায়র হচ্ছে মহাসাগরের বিশাল বৃত্তাকার সমুদ্র স্রোতের ব্যবস্থা, যা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে আবর্তিত হয়, ঠিক আছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সমুদ্রের স্রোতের সংমিশ্রণে সৃষ্ট বৃহৎ এবং বৃত্তাকার যে আবর্তন, সেটা হচ্ছে জায়র, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট। দেখতে পাওয়া যায় কোথায়, উত্তর আটলান্টিক জায়র, প্রশান্ত মহাসাগরীয় জায়র, এগুলো উদাহরণ। একদম 2 নম্বরের জন্য পারফেক্ট লিখে দিয়েছি। 2 নম্বর এটিতে লিখে দাও, 2-কে 2 পাবে। পরের প্রশ্ন, প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে। প্রজাতিগত বৈচিত্র্য কি, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্র বা ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির জীব একসঙ্গে যখন থাকবে তাদের আপেক্ষিক প্রাচুর্যতার তারতম্য ঘটবে, সেটাকে বলা হচ্ছে এই প্রজাতিগত বৈচিত্র্য, ঠিক আছে। আচ্ছা, HDI এর গুরুত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ। HDI সামগ্রিক উন্নয়ন পরিমাপ করতে এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে, একই সঙ্গে তুলনামূলক বিশ্লেষণের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে। আমি লিখে দিয়েছি, তোমরা এগুলো দেখে দেখে অবশ্যই খাতায় লিখে নাও, মুখস্থ করবে। মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির 2টি গুরুত্ব লেখো। কী কী গুরুত্ব, এক হচ্ছে মৌলিক চাহিদা পরিপূরণ, এবং 2 হচ্ছে সামাজিক নিরাপত্তা এবং সমতার জন্য মানব উন্নয়ন কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তাহলে এটা ভালো করে পড়বে। স্থিতিশীল উন্নয়ন বা যেটাকে বলা হয় ইংলিশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ এমন একটা উন্নয়ন যা বর্তমান প্রজন্মকে ভালোভাবে বাঁচিয়ে রেখে ভবিষ্যতের জন্য সম্পদকে সেভ করা। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যাতে সম্পদের কোনো লস বা সম্পদের কোনো ঘাটতি না পড়ে, সেই জন্য এমন পরিমাণে উন্নয়ন করতে হবে যাতে বর্তমানে আমরা ইউজ করছি কিন্তু ভবিষ্যতেও যেন আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। দেখো ডিটেলস লিখে দিয়েছি, তোমরা মুখস্থ করবে। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল 2টি কারণ কী, মূল 2টি কারণ কী কী, নাম্বার 1 হচ্ছে ভূতাত্ত্বিক কারণ, যেটাকে বলা হচ্ছে গঙ্গা পদ্মা অববাহিকার পলল মাটিতে
প্রাকৃতিকভাবে যে উপস্থিত থাকে যেটা। আর 2 নম্বর কারণ হচ্ছে ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলনের জন্য আর্সেনিক দূষণ ঘটে। ইম্পর্ট্যান্ট। নেক্সট, খনিজ পদার্থের উত্তোলন জঙ্গলমহল ভূমিক্ষয় কীরূপ প্রভাব ফেলেছে? তাহলে কী কী প্রভাব ফেলেছে? 1 নম্বর হচ্ছে ভূমি মানে বনভূমি ধ্বংস হয়েছে, মৃত্তিকা ক্ষয় ঘটছে, ভূপ্রকৃতির পরিবর্তন ঘটছে, কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রভাব। এক লাইন করে লিখে দিলেই হয়ে যাবে, আমি ডিটেলসে লিখে দিয়েছি, আশা করছি বুঝতে পারছো। নেক্সট, পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের শেষ সীমা কী? ক্ষয়ের শেষ সীমা বলতে বলা হয় ইংলিশে বেস লেভেল অফ ইরোশন। এটাকে বোঝায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতাকে ধরা হয় ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, পাওয়েল প্রথম কথাটা বলেছিল, এই পাওয়েল কথাটা এটা লিখে দিতে পারো। ভূবিজ্ঞানী পাওয়েল প্রথম এই ক্ষয়ের শেষ সীমা ধারণাটা দিয়েছেন। এটি হলো সর্বনিম্ন সীমা যার নিচে আর কোনো ভূমিক্ষয় হয় না। ঠিক আছে, তবে মনে রাখবে সমুদ্রপৃষ্ঠকে ক্ষয়ের শেষ সীমা ধরা হয়, কিন্তু মরুভূমিতে ক্ষয়ের শেষ সীমা কিন্তু প্লায়া হ্রদ। প্লায়া হ্রদকে মরুভূমিতে ক্ষয়ের শেষ সীমা বলা হয়। এই লাইনটাও তোমরা যোগ করে নিতে পারো। 10টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো? ভিডিওটাকে লাইক করো এবং হ্যাঁ, তোমার বন্ধুর কাছে কিন্তু শেয়ার করতে একেবারে ভুলবে না।